হঠাৎ খেয়াল করলাম আমার সামনে লম্বা একটি ছায়ার মতো অবয়ব দাঁড়িয়ে আমার বুকের ভেতর যেন সরাসরি কলিজায় হাত দিল ও খুব ফোর্স নিয়ে চেষ্টা করতে লাগলো আমার ভেতরে ইন করার জন্য, যা আমি স্পষ্ট ফিল করতে পারছিলাম। আমি আমার 2 হাত দিয়ে সমস্ত শক্তি দিয়ে অনেক চেষ্টা করলাম ঠেকাতে, সাথে জোরে জোরে চিৎকার করে বলতে লাগলাম, এই ছাড়, এই ছাড়, কিন্তু আমি পারলাম না ঠেকাতে। ওয়েলকাম ব্যাক প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। রাতের এই নিস্তব্ধতায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর আপনি এই মুহূর্তে শুনছেন আপনাদের প্রিয় ভূত FM 9.8, যেখানে গল্প নয়, ভয় নিজেই কথা বলে। আজকের এই লোমহর্ষক ঘটনাটি আমাদের ইমেল করেছেন ইয়াস। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকের ঘটনায়। আসসালামু আলাইকুম শাহাদাত ভাই, আশা করি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। আমি আজকে আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব লোমহর্ষক কিছু ঘটনা শেয়ার করব। সাল 2012। আমার জীবনের প্রথম রিয়েল অ্যাফেয়ার ব্রেকআপ হয়ে যায় কোনো এক নিকটতর আত্মীয়ের করা গেম বা ষড়যন্ত্রে। আমাকে ফ্যামিলিগতভাবে দেওয়া হলো রিহ্যাব সেন্টারে। অপরাধ কোনো মাদক নয়, বরং সত্যিকার ভালোবাসা। আমরা শীঘ্রই কোর্ট ম্যারেজ করব, এই সিদ্ধান্ত ফাঁস হওয়ার কারণে আমার আজকে এই বেহাল পরিণতি। রিহ্যাবে বন্দি একটা কক্ষে কঠিন এক দুঃসময়ের ভিতর পার করতে হলো 120 দিন, তাও অন্যের অধীনস্থ হয়ে। আর ওইখানে যে কি পরিমাণ মেন্টালি, ফিজিক্যালি ও খাবারহীনভাবে ফেলোদের নির্যাতন করে, তা এই জায়গায় যারা খেটে আসছে ওরা ছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষ তা কোনোদিন আন্দাজও করতে পারবে না। যাক, পরিশেষে আমি শত কষ্ট ও নির্যাতনের পর শপথ করলাম, আমি এখান থেকে তো একদিন বের হব, কিন্তু আমার পিছনে একটা নতুন টাইটেল বা অপবাদ যুক্ত হবে, তা হলো নেশাখোর। অথচ যেই নেশাকে আমি স্পর্শ পর্যন্ত করিনি কোনোদিন। আর আমার সাথে হওয়া অন্যায় বা ষড়যন্ত্রের কথা কেউ জানবেন না কোনোদিন। তাই আমি ওইখানে বসেই শপথ করলাম, আমি এখান থেকে বের হয়েই নেশা ধরব এবং ওই দিন পর্যন্ত ছাড়ব না যতদিন না আমি নিজ হতে ছাড়ার মনস্থ না করি। ওই আলো বাতাসবিহীন কঠিন বন্দি ঘর থেকে দীর্ঘ 4 মাস পর মুক্তি পেলাম ঠিকই, কিন্তু আমার অ্যাফেয়ার চিরতরে ব্রেকআপ হয়ে গেল। সেই সাথে বেড়ে গেল আমার ফ্রাস্ট্রেশন। জড়িয়ে পড়লাম কঠিন নেশায়। বলতে গেলে যা পাচ্ছি তাই সেবন করছি রীতিমতো। এর মধ্যে এলো পবিত্র রমজান মাস, কিন্তু এই পবিত্র মাসেও আমি নিজেকে শুদ্ধ করতে পারলাম না। দিনের বেলায় রোজা ভেঙে বন্ধুদের নিয়ে নেশায় মত্ত থাকতাম। সবকিছুর অনিয়ম শুরু হলো, যেমন ঘুমের অনিয়ম, তেমনি খাওয়া দাওয়া আর আড্ডা, সবই অনিয়মভাবে চলতে লাগলো। এর মধ্যে একদিন বিকেলে বন্ধুদের আড্ডায়, তখন সম্ভবত 10 কি 15 রোজা হবে, আমার এক বন্ধু ঠাট্টার ছলে এক ছোট বাচ্চা ছেলেকে হাতে তুলে আমাকে বলল, আচ্ছা ইয়াস, আমি যদি এই ছেলেকে এই মাগুর মাছের প্রজেক্টে ছেড়ে দেই তাহলে কে বাঁচাবে? তখন উত্তরে আমিও খুব একইন করে বললাম, কেন, এক আল্লাহ বাঁচাবে। কথাটা বলার সাথে সাথে অমনি মনে হলো আমার খুব পাশ থেকে একটি কালো ছায়া আমাকে প্রকটভাবে আবৃত করে নিল। আর তখন খেয়াল করলাম আমার নিচের মাটি যেন ঠিক ভূমিকম্পের মতো কাঁপতে লাগলো। নিজাম আমার উত্তর শুনে ছেলেটিকে মাটির উপর রেখে দিল, কিন্তু মনে হচ্ছিল ভূমিকম্প থামছিল না, এবং এর কম্পন আমার শিরা উপশিরায় ধমনীতে ক্রমাগত বইতে লাগল। আমি নিজাম ও অন্য বন্ধুদের জিজ্ঞেস করলাম, কিরে, ভূমিকম্প হচ্ছে নাকি? সবাই জবাবে বলল না। এরপর মনে হলো বাইরের ভূমিকম্প তো থেমেছে, কিন্তু আমার শরীর অদ্ভুত ও অস্বস্তিকর হয়ে অস্বাভাবিকভাবে ভারী হয়ে গেছে। তখন আমি আড্ডায় আর কোনো কথা না বাড়িয়ে বাসায় চলে আসলাম। এরপর একটা বড় পরিবর্তন আরও খেয়াল করলাম। কাউকে আমি স্বাভাবিকভাবে গুছিয়ে কথা বলতে পারছিলাম না। কেউ কিছু জিজ্ঞেস করলে আমি তাদের সহজ উত্তর দিতে চেষ্টা করতাম, কিন্তু পারতাম না। উত্তর দিতে গেলে মনে হতো খুব গভীর থেকে গভীর এমন এক ভাষায় জবাবটা দিচ্ছি যা এই গ্রহের কোনো কথা বা ভাষার না। আমার বুকের ভিতরটা ঠিক কঠিন পাথরের মতো শক্ত অনুভব করতাম। মনে হতো কলিজাটা জমে যেন পাথরে রূপ নিয়েছে। আমার আব্বু ছিল খুব পরহেজগার একজন আল্লাহওয়ালা তাবলিগের মুরব্বী। একদিন বাসায় উনি আমার অ্যাবনর্মালিটি দেখে বুঝার জন্য আমার কাছে আসতে চাইলে মনে হলো যেন আমার ভেতর জমাট বাঁধা কঠিন পাথরের ন্যায় কলিজাটা এই বুঝি ফেটে চৌচির হয়ে যাবে
আর আমিও মারা যাব। আব্বু আমাকে স্পর্শ করার আগেই আমি বিকট এক চিৎকার দিয়ে দরজা বন্ধ করে দিলাম। পরে বুঝলাম ওটা ছিল আব্বুর নেক আমলের পাওয়ার, যেটা দেখে ওই শয়তান ভয় পেয়ে আমাকে ওইভাবে কষ্ট দিচ্ছিল, কারণ আব্বু যেন আমাকে স্পর্শ না করে। আমি বুঝতে পারছি আমি ভয়ঙ্কর কোনো জিন দ্বারা পজেসড হয়েছি। আসলে ওটা ছিল আমার কারিন জিন। আমার বদ আমলের কারণে ওটা অনেক শক্তিশালী হয়ে গিয়েছিল। এক আল্লাহ ছাড়া আমাকে বোঝার মতো কেউ ছিল না তখন। ভিতরে ভিতরে এক নীরব অভিমানের চাপা কষ্ট ও কান্না কাজ করছিল ওই রিহ্যাব সেন্টারে ঘটে যাওয়া অবিচারের নির্মম মুহূর্তের কথা মনে করে, যেখানে ছিলাম আমি এক অসহায় মজলুম, নির্যাতিত, নিপীড়িত ও সর্বহারা। এর মধ্যে ঈদ চলে আসলো। সবাই বাড়িতে যাবে ঈদের দিন। আমার আম্মা ও বাড়ির সদস্যরা আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনেক পীড়াপিড়ি ও জোরাজোরি করল, কিন্তু আমি গেলাম না। আমি একা রয়ে গেলাম বাড়িতে। ঘরে রান্না করা সেদিনের বিরিয়ানি ছাড়া অন্য কোনো কিছু রান্না করাও ছিল না। আমার ফ্যামিলি মেম্বাররা বাড়ি থেকে কবে আসে তাও ঠিক নেই। আমার যেন দুনিয়ার সব ক্ষুধা ও মায়া কোথাও যেন হারিয়ে গেল। মনে মনে যেন খুঁজছিলাম আমার মধ্যেকার অমীমাংসিত সমাধান। সেদিন রাতে এলাকায় বন্ধুদের সাথে একটু ঘোরাঘুরি করেছিলাম, যেন জ্যান্ত এক লাশ হয়ে। আমি চুপচাপ থাকায় সবাই বেশ অবাক হচ্ছিল ও প্রশ্ন করছিল, বন্ধু নিষাদ বারেবার, কিরে ইয়াস, তোর কি হয়েছে? তুই তো এমন ছিলি না। আমি যেন সব উত্তর জেনেও কারারুদ্ধ নির্বিকার। আমার শরীরের ওপর মনে হচ্ছিল একটা আস্ত মোটরসাইকেলের ওজন বয়ে বেড়াচ্ছি। সেদিন ঈদের রাতে আমি আমার সাথের সব বন্ধুদের বিদায় দেওয়ার পর বাসায় ফেরার পথে দেখা হলো আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু রনির সাথে। ওর সাথে আরও 2 বন্ধু ছিল, বাদন আর মান্নান। রনি আমাকে একটি লিটারি একটি ব্র্যান্ডি দেখিয়ে বলল, বন্ধু চল, বাসায় পার্টি হবে। আমি প্রথমে না করলেও পরে বাসায় কেউ নেই ভেবে সম্মতি জানিয়ে বললাম, চল। সবাই বাসায় এসে পড়লাম একসাথে। সে একটি বাটিতে চানাচুর নিল ও গ্লাসে ব্র্যান্ডি অ্যালকোহল পরিবেশন করতে লাগল, আর আমার কম্পিউটারে চালিয়ে দিল অর্থহীন ব্র্যান্ডের সমর্পণ অ্যালবামের আরশিন নগর গানটি। আমার এই গানটি প্রথম শোনা, এবং কেন জানি না শোনার সাথে সাথেই আমি অনেক অ্যাট্রাকটিভ হয়ে পড়লাম ও বন্ধু বাঁধনকে ধরে ঘুরে ঘুরে হালকাভাবে নাচতে শুরু করলাম। এর একটু পরেই শুরু হলো নরকীয় কাণ্ড। হঠাৎ খেয়াল করলাম আমার সামনে লম্বা একটি ছায়ার মতো অবয়ব দাঁড়িয়ে আমার বুকের ভিতর যেন সরাসরি কলিজায় হাত দিল ও খুব ফোর্স নিয়ে চেষ্টা করতে লাগলো আমার ভিতরে ইন করার জন্য, যা আমি স্পষ্ট ফিল করতে পারছিলাম। আমি আমার 2 হাত দিয়ে সমস্ত শক্তি দিয়ে অনেক চেষ্টা করলাম ঠেকাতে, সাথে জোরে জোরে চিৎকার করে বলতে লাগলাম, এই ছাড়, এই ছাড়, কিন্তু আমি পারলাম না ঠেকাতে। কখন যেন আমার ভিতরে ঢুকে পড়ল ওই অশরীরীটা, আমিও ঠিক জানি না। ততক্ষণে বাহির থেকে আমার ওই 3 বন্ধু আমার আকস্মিক এমন ভুতুরে কাণ্ড দেখে পুরাই জমে গিয়েছিল ভয়ে। আমার যতটুকু মনে আছে, আমার হাত পা ছুঁড়ছিলাম ও মাথাটা পরনের ফতোয়ার ভিতর গুজাচ্ছিলাম, আর বাইরের বেলকনিতে গিয়ে চেষ্টা করছিলাম গ্রিলের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে। তখন মনে হচ্ছিল আমি মানুষ নয়, যেন অন্য কিছু। চাইলে আমি এই গ্রিলের ভেতর দিয়ে বেরিয়ে যেন হাওয়ায় ভেসে বেড়াতে পারি। আর আমি যখনই চোখ বন্ধ করছি, তখন দেখছিলাম অন্ধকারে একটি খালি মাঠ ও তার মাঝে একটি মধ্যকার আকৃতির ছোট স্বর্ণের পাহাড়। একটু পরে মনে হলো যেন ওই অ্যাক্টিভিটি আমার কাছ থেকে হালকা হয়ে গিয়েছে এবং হুঁশ এসেছে আমার স্বাভাবিক দুনিয়ার। আমি পরিস্থিতি বুঝতে পেরে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম, আর বন্ধুদের কিছু বলতে যাব, অমনি দেখি সবার চোখে মুখে ভয়াবহ আতঙ্ক নিয়ে আমাকে বলল, ইয়াস, আমরা চলে যাচ্ছি। আমার মনে একটু কষ্ট লাগলো, এই কঠিন অবস্থায় আমাকে একা ফেলে চলে যাবে তাই। তবু আমি ওদের জিজ্ঞেস করলাম, কেন, তোদের না আজ রাত থাকার কথা? কিন্তু ওরা থাকলো না কেউ। কাজের বাহানায় তড়িঘড়ি করে বেরিয়ে পড়ল আমার বাসা থেকে। পরে আমি চিন্তা করলাম, ওরা থাকবেই বা কেমন করে? না জানি কত ভয়ঙ্কর বিভৎস কাণ্ড দেখেছে আমার, যা ওদের কারো হয়তো পূর্ব অভিজ্ঞতা ছিল না। ওই রাত আমি স্বাভাবিকভাবেই ঘুমিয়ে পড়লাম। এরপর দিন আড্ডার স্থলে বন্ধুমহলের কয়েকজন বন্ধু মিলে আড্ডা করছিলাম। সন্ধ্যা নামলে, অর্থাৎ মাগরিবের পর আড্ডা করতে করতে মার্ডার ছবির একটা গান ধরলাম। আমার সাথে সাথে বন্ধু মোতালেব সহ কয়েকজন গলা ছেড়ে যেই না ওই গানের তাল মিলাচ্ছিল, তখন আমরা খেয়াল করলাম শোঁ শোঁ করে আচমকা একটা শীতল হাওয়া বইতে লাগলো। গান থামলে বাতাস থেমে যাচ্ছিল, আর গাওয়া শুরু করলে পুনরায় ওই বাতাস বওয়া শুরু হচ্ছিল। সেটা বন্ধু মোতালেব খেয়াল করে আমাকে ব্যাপারটা বলেছিল, বন্ধু দেখ দেখ, আমরা গান করলে হঠাৎ কোত্থেকে যেন বাতাস বয়, আবার গান থামালে বাতাসও থেমে যায়।
আমি শুধু হুম সম্বোধন করে দোস্ত মোতালেবকে সংক্ষেপ উত্তর দিয়ে আর বাকি কিছু বললাম না। সেই রাত সবাই আড্ডা সেরে যে যার মতো বাসায় চলে গেল স্বাভাবিকভাবেই, কিন্তু আমি অস্বাভাবিক এক অস্তিত্বের সাথে যেন গন্তব্যই আমার বেকার। তবু আমি বাসার দিকে রওনা হলাম। যাওয়ার পথে একটা ডিসপেন্সারি দোকান থেকে পাওয়ারফুল প্রায় 8-10 রকমের স্লিপিং পিল কিনে নিলাম, কারণ জানি স্বাভাবিকভাবে আমার ঘুম আসবে না কখনোই এই অসময়। আমি স্লিপিং পিলগুলো সব খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে সাধারণত সব মানুষের নিজের অস্তিত্বের একটুখানি হলেও অনুভূতি হয় যে আমি ঘুমাচ্ছি বা ঘুমে অমুক জায়গায় আছি, কিন্তু শাহাদাত ভাই, সেই রাতের আমার ওই ঘুমটা ছিল পুরাই অস্বাভাবিক। দীর্ঘ কতক্ষণ সময় জানি না, আমি আমার অস্তিত্ব সম্বন্ধে কিছুই অনুমান বা আন্দাজ করতে পারলাম না। রাত প্রায় 3-4টের দিকে একটা দৃশ্যপট চোখের সামনে ধরা দিল। তাতে দেখলাম আমার ঈদের সাদা পাঞ্জাবি ও কালো পায়জামা পরা অবস্থায় আমাকে আরও বড় আকৃতিতে মেন রোডের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে যাচ্ছি পশ্চিম থেকে পূর্ব দিকে, এবং স্বপ্নের মধ্যে দেখলাম পুরো রাস্তা ফাঁকা, কোনো গাড়ি নেই। মনে হলো ওইখানেও মধ্যরাত তখন। এই একটু সিনটা শেষ হতে না হতেই গ্লাস ভাঙার এক চূর্ণ বিচূর্ণ শব্দে মনে হলো কানের ভিতরের পর্দা অবধি কড়া বাজিয়ে কানে তালা দিয়ে চূর্ণ শব্দে সাইলেন্ট হয়ে গেল। তখন মনে হলো আমার আত্মা আমার শরীরে এই বুঝি ইন করল, আর চোখ খুলে আমি অস্বাভাবিক অবস্থায় নিজেকে বসা অবস্থায় খাটের উপর আবিষ্কার করলাম। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, আমি শুয়ে ঘুমিয়েছিলাম, আর স্বাভাবিকভাবে কোনো বিকট শব্দে ঘুম ভাঙলেও আমার প্রশ্ন হলো, আমি চোখ খুলতাম শোয়া অবস্থায়, কিন্তু আমি শোয়া থেকে উঠে পা লম্বালম্বি অবস্থায় বসে কেমনে চোখ খুললাম তা আমার আজও অজানা। আমি বুঝতে পারছিলাম ব্যাপারটা প্যারানর্মাল। তবু সেদিকটায় আমি ভ্রুক্ষেপ না করে আমি সামনের রুমের ডাইনিং টেবিলের দিকে গেলাম গ্লাস চেক করতে। সব রুমেরই লাইট বন্ধ ছিল। সামনের রুমের পশ্চিমের জানালার থাই গ্লাসটা একটু খোলা ছিল, বাইরের পোস্ট লাইটের হালকা আলো ভিতরে ঢুকছিল, আর হালকা বাতাসে জানালার পর্দা আলতোভাবে দুলছিল, কিন্তু কোনো ভারী বাতাস বা ঝড় বৃষ্টি ছিল না। আর গ্লাস যেটা নিচে পড়ে ভেঙেছে সেটা ডাইনিং টেবিলের কাঁচায় ছিল না, আমার স্পষ্ট মনে আছে। আমি গ্লাসটিকে টেবিলের মাঝামাঝি দেওয়ালের সাথে ঘেঁষে রেখেছিলাম যেন না পড়ে এজন্য। আর যদি ভারী ঝড় তুফানের কোনো বাতাসও লজিক্যালি ঢোকে, তাহলেও জানালা আর ডাইনিং টেবিলের দূরত্ব অনুযায়ী বাতাসের ধাক্কায় অত দূর গিয়ে এত কিছুর মাঝে শুধু গ্লাসটা মাঝখান থেকে গড়িয়ে নিচে পড়াটা ছিল অসম্ভব। শাহাদাত ভাই, জানি না আমার এই সত্য ঘটনা আপনার কেমন লেগেছে, তবে ঘটনা এইখানেই শেষ নয়। এটা কেবল প্রথম পাঠ মনে করতে পারেন। এর পরের পাঠগুলোয় রয়েছে আরও ভয়ঙ্কর ও লোমহর্ষক অভিজ্ঞতা, যেখানে আছে আরও শ্বাসরুদ্ধকর কালো জাদুর ভয়াবহতা, যা আমার পরিবারের আরও একটি বড় ভুল পদক্ষেপে, ভুল তান্ত্রিক বা কবিরাজের শরণাপন্নতাই আমাকে নিয়ে গিয়েছিল মৃত্যুর এক কঠিন বিভীষিকাময় ফাঁদ বা মুহূর্তে। যদি এক মহান সত্তা আল্লাহ আমার সহায় না হতো, তবে হয়তো আজ দুনিয়ার কোনো শক্তি ওই কঠিন মৃত্যু ফাঁদ থেকে আমাকে উদ্ধার করতে পারত না, এবং এতে কোনো সন্দেহ নেই। উল্লেখ্য যে আমার ঘটনায় মেনশন করা প্রত্যেক বন্ধু বা মানুষ আজও জীবিত, একমাত্র মান্নান ছাড়া। 3 মাস পর যখন আমি সুস্থ হই, তখন আমি ওকে আমার সেই পূর্বের অবস্থায় দেখতে পাই, এবং এর কিছুদিন পর ওর রহস্যজনকভাবে মৃত্যু হয়। মহান আল্লাহ তার আত্মার মাগফেরাত করুক। প্রিয় শ্রোতা, এই ছিল ইয়াস ভাইয়ের পাঠানো জীবনের এক লোমহর্ষক বাস্তব অভিজ্ঞতা। তবে ইমেল শেষে যেমনটা জানিয়েছেন, ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। এটা কেবল প্রথম পাঠ। এর পরের পাঠগুলোতে নাকি অপেক্ষা করছে কালো জাদুর ভয়াবহতা আর মৃত্যুর এক কঠিন বিভীষিকাময় ফাঁদ। ইয়াস ভাইয়ের ঘটনায় থাকা মান্নান ভাইয়ের রহস্যজনক মৃত্যুর বিষয়টি সত্যিই গায়ে কাটা দেওয়ার মতো। মহান আল্লাহ তার আত্মার মাগফেরাত করুন। ইয়াস ভাইয়ের ঘটনার বাকি অংশগুলো আমরা অবশ্যই আগামী পর্বগুলোতে আপনাদের শোনানোর চেষ্টা করব। এই ঘটনাটি নিয়ে আপনাদের মতামত ও অনুভূতি কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঘটনাটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন, যাতে পরবর্তী কোনো লোমহর্ষক সত্য ঘটনা আপনার মিস না হয়। আপনার জীবনেও কি ঘটেছে এমন কোনো অশুভ বা অলৌকিক ঘটনা? যদি এমন কোনো হাড় হিম করা অভিজ্ঞতা আপনার থেকে থাকে, তবে আর দেরি করবেন না। এখনই আপনার ফোনের রেকর্ডারটি অন করুন, নিজের কণ্ঠে পুরো ঘটনাটি বিস্তারিতভাবে রেকর্ড করুন, আর সরাসরি অডিও ক্লিপটি বা লিখে পাঠিয়ে দিন আমাদের ভূত FM 9.8-এর অফিসিয়াল ইমেইলে bhootfm98bd@gmail.com।
আগামী কোনো বিশেষ এপিসোডে আপনার পাঠানো সেই ঘটনাটি আমরা সরাসরি শুনিয়ে দেব দেশ বিদেশের লাখো শ্রোতাকে। ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন, সাবধানে থাকুন, কারণ অন্ধকার সব সময়ই আমাদের খুব কাছাকাছি ওঁত পেতে থাকে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই ভূত FM 9.8-এর সাথেই থাকবেন। আমি শাহাদাত হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।